দুজনে সেই ভয়ঙ্কর জঙ্গলে মাঝখানে নদীতে নৌকা দেখতে পেয়ে সেটি চুরি করে এবং সামনের দিকে এগোতে শুরু করে, কারণ ওরা জানে নরখাদক আদিবাসীদের সঙ্গে কিভাবে লড়াই করতে হবে। চলো শুরু থেকেই শুরু করি তাহলে। ওয়েলকাম টু এসডি টোরি। পৃথিবীর সবথেকে গভীর এবং একই সাথে ভয়াবহ জঙ্গল হলো আমাজন জঙ্গল। আমাজন জঙ্গলে ভয়ানক জঙ্গলি আদিবাসীরা বাচ্চাকে বহু বছর আগে চুরি করে নিয়ে গিয়েছে, কিন্তু বাচ্চাকে তারা মারেনি। কেন? আজ বহু বছর পর সেই বাচ্চাটিকে খুঁজতে গিয়ে তার বাবা নরখাদক আদিবাসীদের মুখে পড়ে সেই ভয়ানক জঙ্গলে। আর শুধু তাই নয়, তার জন্য অপেক্ষা করছিল সেই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে অনেকগুলো চমক। তারপর কি হলো? কেন বা সেই ঘন জঙ্গলে আদিবাসীদের মেয়েগুলোকে তুলে আনা হলো রাতের বেলায়? চলো আমার সাথে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আদিবাসীদের জঙ্গলে এক রোম হর্ষক অ্যাডভেঞ্চার এক্স ডিপ্রেশন স্টস দ্য মোরল্যান্ড ফরেস্ট। এর নাম হলো বেল পেশার একজন ইঞ্জিনিয়ার, তার সাথে তার স্ত্রী জিন, ছেলেকে নাম টমি আর তার মেয়ের নাম হেদার। আমাজনের এই বিশাল জঙ্গলের মধ্যে কিছু গাছপালা কেটে এক ধরনের বিশেষ বাঁধ তৈরি হবে এবং বাঁধ তৈরি প্রধান ইঞ্জিনিয়ার হিসাবে বিলকে এখানে নিযুক্ত করা হয়েছে। একদিন বিল যখন পাশের জঙ্গলের সামনে পরিবারকে নিয়ে সময় কাটাচ্ছিল, তখন তার ছেলে টমি বিল এবং জিনের নজরে গিয়ে জঙ্গলে গভীরে চলে যায় এবং সেখানের জঙ্গলে গাছপালার আড়ালে লুকিয়ে থাকা ওই অদ্ভুত মানুষগুলোকে দেখতে পায়। টমি সঙ্গে সঙ্গে ছুটে এসে তার বাবার বিল এবং তার মা জিনকে বলে, জঙ্গলের ভেতর আমি এমন কিছু মানুষ দেখেছি যারা দেখতে অদ্ভুত এবং আমার দিকে তাকিয়ে হাসছিল। বিল টমর কথা শুনে জঙ্গলে গভীর জায়গায় যায়, কিন্তু বেলকে আসতে দেখে ওই লোকগুলা গাছের আড়ালে এমন ভাবে লুকিয়ে পড়ে বিল তাদেরকে দেখতে পায় না। সেভাবে তার ছেলে টনি ভুল দেখেছে এবং সেই তাকে জঙ্গল থেকে বেরিয়ে আসতে বলে, কিন্তু কিছু দূরে আসার পর পেছন ফিরে তাকালে বেল আর টমকে দেখতে পায় না। জঙ্গলে সেই জায়গায় যাবার মাত্র বিলকে লক্ষ্য করে কেউ কারা তীর মারে। বিল বুঝে যায় টমি যাদের দেখার কথা বলেছিল তারা হয়তো আমাজনের এই এলাকার ভয়ঙ্কর আদিবাসীরা এবং তারাই হয়তো তার ছেলে টমি উপহরণ করে দিয়েছে। অসহায় পিতা বিল উদভ্রান্তের মতো নিজেদের সমস্ত কর্মীদের নিয়ে চারিদিকে টমিদের খুঁজতে থাকে, কিন্তু তার ছেলে কোনো হদিস পায়নি তারা। বিল বুঝতে পারে যে আমাজনের এত বড় ঘন জঙ্গলে টমিকে হয়তো সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। কালের নিয়মে কেটে যায়। এরপর 10 বছর বিল যে বাঁধের কাজ নিয়ে জায়গায় এসেছিল তার প্রায় শেষ দিকে, কিন্তু তার ছেলে কিন্তু এখনো ফেরেনি। এই 10 বছর বিল কাজের ফাঁকে যতটুকু সময় পেয়েছে শুধুমাত্র নিজের ছেলেকে খুঁজে বের করার চেষ্টা করে গেছে। না শুধুমাত্র জঙ্গল নয়, ঘুরে বেরিয়েছে নানা অনাথ আশ্রমে এবং দুঃখ দরিদ্র বাচ্চাদের দেখাশোনার কাজ করে গেছে। যদি কোথাও তাদের মধ্যে টমিকে সে আবার খুঁজে পায়, এই আশায় বেল জানতে পারে ওই ঘন জঙ্গল এলাকার সেই অঞ্চলে যাওয়া প্রচন্ড বিপজ্জনক, যে কোনো মুহূর্তে প্রাণ চলে যেতে পারে। কিন্তু বিলটি করে জঙ্গলে ওই প্রান্তে যায় এবং সে নিজের সন্তানকে খুঁজে নিয়ে আসবে। দেরি না করে ওয়ের নামে এক সাংবাদিককে নিয়ে রওনা দেয়। 10 বছর আগে যখন টমি হঠাৎ করে হারিয়ে গিয়েছিল, তাকে অপহরণ করা হয়েছিল। টমিকে খুঁজতে গিয়ে যে তীরটা তার গায়ে এসে লেগেছিল, সেই তীরের পিছনের দিকে এক বিশেষ ধরনের পালক আটকানো ছিল। পালক খুঁজে নিজের কাছে রেখে দিয়েছিল। এবার রাস্তায় এসে কিছু আদিবাসীদের ওই পালকটা দেখে জিজ্ঞাসা করে, বলতে পারবে এটা আদিবাসীদের কোন দলে হতে পারে? কারণ আদিবাসীদের মধ্যে ভিন্ন গোষ্ঠী থাকে। বিল জানতে পারে এই পালকটা সেই আদিবাসীর গোষ্ঠী ব্যবহার করে যাদেরকে বলা হয় ইনভিজিবল পিপল বা অদৃশ্য মানুষ, এবং তারা এই জঙ্গলের সব ভয়ঙ্কর জায়গায় থাকে। এবার প্রশ্ন হলো, অদৃশ্য আদিবাসী কেন বলা হয়? তো যাই হোক, বিল নৌকা জোগাড় করে জঙ্গলে সেই রহস্যময় প্রান্তের উদ্দেশ্যে রওনা দেয়। দেখা যায় জঙ্গলের গভীরে এক জায়গায় সত্যি আদিবাসীর দল আছে। তাদের মধ্যে এক দল আদিবাসী হলো মানুষ, ক্ষেত বা নরখাদক, যাদেরকে ফের পিপল বলা হয়, আর অন্য আদিবাসীদের আছে যাদেরকে বলা হয় অদৃশ্য মানুষ। এই জন্য অদৃশ্য মানুষ বলা হয় কারণ ওই আদিবাসীরা গাছপালা, জঙ্গল, যেকোনো কিছুর সাথে নিজের গায়ের রং মেখে সেই পরিবেশ লুকিয়ে যেতে পারে খুব সহজে। দেখা যায় বিল যেই রকম সন্দেহ করেছিল, সত্যি সত্যি টমি ওই অদৃশ্য আদিবাসীদের কাছে আছে। বিগত 10 বছর সম্পূর্ণভাবে আদিবাসীদের মধ্যে একজন হয়ে উঠেছে। সে তার শাক পোশাক, হাবভাব, চাল চলন, কথাবার্তা একদম অবিকল আদিবাসীদের মতো। তুমি এক তাদের সঙ্গে ঘুরতে ঘুরতে শিকার করে বেড়ায় আদিবাসীদের লিডার, যার নাম ওয়ান ডে, আর তার স্ত্রীকে সে মা বাবা বলে ডাকে। অতীত জীবনের সঙ্গে দূর অবধি তার কোনো সম্পর্ক নেই। এছাড়াও বিল জানতে পারে আদিবাসী দল অর্থাৎ নরখাদক আদিবাসীরা এবং অদৃশ্য আদিবাসী, এদের মধ্যে কিন্তু প্রবল শত্রুতা দেখা যায়। তুমি একদিন সাঁতার কাটতে কাটতে কাকি নামে মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। ওই ছেলে বলে যে রকম হয় আর কি, এবং
এটা দেখে আদিবাসীদের প্রধান জানায় যে টমি এতদিন পর্যন্ত বালক ছিল, কিন্তু এবার তাকে মেরে ফেলা সময় এসেছে। এই কথা বলা মাত্র সেই দলের সবাই এই রকম উদ্ভট নাচ করতে থাকে এবং বিশেষ এক ধরনের অনুষ্ঠানে মেতে ওঠে এবং দেখা যায় টমিকে পাথরের উপরে গাছের ডাল ধরে দাঁড় করিয়ে রাখা হয় আর তার গায়ে প্রচুর এই ধরনের বিষাক্ত বড় বড় কাঠ পিঁপড়ে বিয়ে উঠতে থাকে। এক সময় সে দাঁড়িয়ে থাকতে পারে না, তার শরীর ভেঙে আসে। এই অনুষ্ঠানের পরের দিন টমিকে ওয়েন্ডি আর দলের বাকিরা পুকুরের জলে স্নান করিয়ে তুলে আনে। দেখা যায় তার সারা শরীর এত পিঁপড়ে কামড়াতে রক্ত বেরিয়ে এসেছে। এটা দেখেই বলে, তোমার শরীরের মধ্যে থেকে আজ থেকে বালক সততা মারা গেল। আজ থেকে তুমি আর বালক নও, তুমি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ। বোঝো ব্যাপার, পুরুষ বানানোর জন্য পিঁপড়ের কামড় খেতে হয়। তো যাই হোক, আদিবাসীদের কাছে বিশেষ এক ধরনের সবুজ পাথর ছিল। সেই পাথর দিয়ে তারা অনেক কিছু করতে পারত, কিন্তু বর্তমানে বিশেষ সবুজ পাথরের ভান্ডার তাদের কাছে শেষ হয়ে গেছে। তাদের লিডারের কথায় মতো টমি সেই বিশেষ সবুজ পাথর খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় বিল আর সাংবাদিক হয়ে তারা জানেন অদৃশ্য মানুষ ডেরাটা আসলে জঙ্গলের মধ্যেই কোথাও। তাই তারা কিছুই তো বাজি ফাটায় যাতে আদিবাসীরা সেই আওয়াজ শুনে বুঝতে পারে যে এখানে কেউ আছে। কিন্তু তারা এমন জায়গায় শব্দ বাজিগুলো ফাটায়, সেটা অদৃশ্য আদিবাসীদের জায়গা ছিল না, ছিল মানুষ খেকো আদিবাসীদের দলের জায়গা। এই নরখাদক আদিবাসীর দল এখানে চলে আসে এবং বিল্ডার ওয়েলকে অপহরণ করে নিজেদের ডেরায় নিয়ে যায়। এদিকে বিলের কাছে থাকা সেই তীরে পালকটা দেখেই ওরা ধরে নেয় এরা হয়তো অদৃশ্য আদিবাসী গোষ্ঠী হয়ে কাজ করে। তাদের মধ্যে একজন হামলা করতে এলে তাকে গুলি করে মেরে ফেলে এবং এটা দেখার পর নরখাদক আদিবাসীদের লিডার, যার নাম জোকার, এসে প্রচন্ড রেগে যায় এবং তাদের দলে সবাইকে আদেশ দেয় ওকে এখানে মেরে ফেলতে। আর বিলকে বলে, তখন পর্যন্ত ওই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকো যতক্ষণ না আমরা তোমাকে না ধরতে পারছি, কারণ তারা খুব ভালো জানে এই ভয়ঙ্কর জঙ্গলে প্রতিটা কোনায় কোনায় তাদের হাতে তালুর মতন চেনা। বিল যেহেতু বাইরে থেকে এসেছে, তখন সেই জঙ্গলে বাইরে পালাতে পারবে না। বিল প্রাণ বাঁচিয়ে তাদের হাত থেকে তবু পালানোর চেষ্টা করে, কিন্তু ওই আদিবাসীদের নজর দিয়ে পালানোটা সত্যি অসম্ভব। এক সময় তারা বিলকে ধরে ফেলে এবং ভীষণভাবে ঘায়েল করে দেয়, কিন্তু এক সময় ঢালু জায়গায় এসে টাল সামলাতে না পেরে বিল ওপর থেকে পড়তে পড়তে বিশাল ঝর্ণার পাশে নদীতে এসে পড়ে। ঘটনাক্রমে সেই সময় কিন্তু টমিও সেখানে এসে পৌঁছায়, কারণ সে সবুজ পাথর খুঁজতে বেরিয়েছিল। বিল টমিকে দেখে বুঝতে পারে এটাই তার হারিয়ে যাওয়া ছেলে। সেই একই মুখ, সেই একই চোখ, এবং টমিকে দেখে মনে হয় সে যেন বিলকে কোনোভাবেই চিনতে পেরেছে। অতীতের কিছু কথা তার মনে পড়ে যায়। এতদিন, এতটা বছর পর নিজের হারিয়ে যাওয়া ছেলেকে সামনে দেখতে পেয়ে বিল আবেগ প্রবল হয়ে ওঠে এবং সেই নরখাদক আদিবাসী গুলোর কথা ভুলে যায়। আর এইভাবে তারা বিলকে লক্ষ্য করে তীর চালিয়ে দেয়, যেটা বিলের হাতে লেগে এপার ওপার হয়ে যায়। টনি কোনো মতেই বিলকে নরখাদক মানুষগুলোর হাত থেকে বাঁচিয়ে নিরাপদ জায়গায় এসে পৌঁছায়। বিল তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তোমার বাবা, তোমার মার নাম জিন। আমরা তোমার খুঁজে পাওয়ার আশায় এতগুলো বছর ধরে অপেক্ষা করছি। তুমি কি আমাদের কি একদমই ভুলে গিয়েছো? তুমি জানো এখন আমাকে কেউ টমি বলে ডাকে না, আমার নাম টম। মেয়ে আর তোমার আর মায়ের মুখটি আমি ভুলতে পারি। বাবা, আমি মাঝে মাঝে এখানেও স্বপ্নে তোমাদের দেখতে পাই। আজকে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। এই বলে বিলকে নিয়ে এসে নিজের আস্থানায় ফিরে যায়, কারণ বিলের খুব তাড়াতাড়ি চিকিৎসা দরকার। অনেক চেষ্টার পরে ওয়েন্ডি কিন্তু বিলকে সুস্থ করে তোলে। বিলের গানে সেদিকে জিজ্ঞেস করে, কেন তুমি সেদিন আমার ছোট্ট বেলাটার অপহরণ করে কেন নিয়ে এসেছিলেন বলেন? সত্যি প্রশ্নের কোনো উত্তর আমার কাছে জানা নাই। সেদিন কেন জানি না, ওই বাচ্চাটার হাসি দেখে আমার মন হারিয়েছিল। ওকে শহরের মানুষদের থেকে রক্ষা করা উচিত, কারণ আমরা শহরের মানুষকে প্রচন্ড ঘৃণা করি। শহরের মানুষেরা ওই পোকার মতন গোটা পৃথিবীতে গাছপালা নষ্ট করে, একটু একটু করে সবকিছু শেষ করে দিচ্ছে। তাই হয়তো সেদিন ক্ষোভ বশত আমি তোমার ছেলেকে নিজের সাথে করে নিয়ে এসেছিলাম। বিল টমিকে অনেক করে বলে এবং বোঝায় তার সঙ্গে বাড়ি ফিরে যেতে, কিন্তু টমি রাজি হয় না। সে বলে, বাবা, এই জঙ্গলে হলে এখন আমার বাড়ি, আর এই আদিবাসীরাই হলো আমার কাছে মানুষজন। এদেরকে ছাড়া যাওয়া সম্ভব নয়। কোনো জিনিস না পাওয়ার বেদনা আর কোনো জিনিস পাওয়ার পরও তাকে হারিয়ে ফেলায় সেটার বেদনার আর এক। স্বাভাবিকভাবে বিল প্রচন্ড ভেঙে পড়েছে। তার ছেলেকে খুঁজে পাওয়া আশা ছেড়ে দিয়েছিল, আজকে খুঁজে পাওয়ার পরও তাকে নিয়ে যেতে পারে না। তার ছেলে টমি আর আগের মতন নেই, তার সবকিছুই পাল্টে গেছে। পরের দিন টমি এবং সেই মেয়েটা, যার নাম, কাছেই তাদের বিয়ের অনুষ্ঠান হয়। তো যাই হোক, অনুষ্ঠান শেষ হওয়ার পর বীর জানায় সে নিজের বাড়িতে নিজের পরিবারের কাছে ফিরে যেতে চায়। বিলের ইচ্ছে মতন বন্দি টম এবং ছেলেরা এসে শহরে, বাকি ছেলেরা এসে বিলকে শহরে কাছে পৌঁছে দিয়ে যায়। কিন্তু ফেরার পথে
তাদের আস্তানার দিকে দাউ দাউ করে ধোঁয়া উঠতে দেখে তারা সবাই তাড়াতাড়ি ছুটে গিয়ে দেখে তাদের আস্তানার মধ্যে কোনো পুরুষ নেই। আস্তানায় আক্রমণ করে কেউ বা কারা বয়স্ক মহিলাদের গুলোকে গুলি করে মেরে ফেলেছে আর অল্প বয়সের মেয়েদেরকে অপহরণ করে নিয়ে গেছে, যাদের মধ্যে টমের সদ্য বিবাহ স্ত্রী কাছেও আছে। এসব দেখে বন্দী বুঝে যায় এই কাজ নিশ্চয়ই এর শত্রু দল অর্থাৎ সেই নরখাদক আদিবাসীদের কাজ। কিন্তু প্রশ্ন হলো, আদিবাসীদের কাছে গুলি বন্দুক কুণ্ডক্ষে এলো তারা তো তীর ধনুক চালায়, তারা জঙ্গলের ভেতরে বসবাস করে। ব্যাপার হলো, নরখাদক আদিবাসীরা যখন বিলকে মারার চেষ্টা করছিল তখন এক জায়গায় বিলের বন্দুকের গুলি শেষ হয়ে যায় আর প্রাণ বাঁচিয়ে টমের সঙ্গে পালাতে গিয়ে বিল তার বন্দুকটা এক নরখাদক আদিবাসীকে মারার জন্য তার দিকে ছুড়ে দিয়েছিল এবং টমের সাথে পালিয়ে গিয়েছিল। এরপর দেখা যায় নরখাদক আদিবাসীদের দলটা ওই বন্দুকটা সাথে করে নিয়ে যায় এবং সত্যি তারা প্রথমে বন্দুক চালাতে পারছিল না, কারণ তারা কখনো বন্দুক দেখেনি। এমনকি বন্দুক চালাতে গেলে কি গুলি দরকার হয় সেই বিষয়ে তাদের কোনো জ্ঞান ছিল না। তখন তারা সাহায্যের জন্য জঙ্গলের বাইরের এক জায়গায় কিছু চোরা শিকারী এবং মেয়ে পাচারকারীদের ডেরাই ছিল, সেখানে যায় এবং সেখানে গিয়ে লোকগুলোকে বলে আমাদের এই ধরনের অস্ত্র দরকার এবং এগুলো কি করে চালাতে হয় এগুলো আমরা জানতে চাই। আর পরবর্তীতে ওই লোকগুলো আদিবাসীদের শর্ত দেয়, আমরা তোমাকে অস্ত্র দেব, কিন্তু তার পরিবর্তে গ্রাম থেকে কিছু মেয়ে এনে আমাদের দিতে হবে যাদের শরীর বেচে আমরা ব্যবসা করব। এবং এই কারণেই সুযোগ বুঝে নরখাদক আদিবাসীরা বন্দীদের বাসস্থানে হানা দেয় এবং যেখানে বয়স্ক মহিলাগুলোকে মেরে বাকি মেয়েদের তুলে নিয়ে যায় বিক্রি করার জন্য। ওই নদিয়াতর দল বদলেছে, নরখাদক আদিবাসীদের খুঁজে জঙ্গলে এদিকে ওদিকে ঘুরতে থাকে এবং এক সময় তা সে নরখাদকদের আদিবাসীদের খুঁজে পেয়ে যায়। তবে খুব ভালো করে জানতো সব নরখাদক আদিবাসীদের সামনে সরাসরি লড়াই করে তারা জিততে পারবে না, তাই হিন্দু সূর্যে বার উপেক্ষা করতে থাকে। রাতের অন্ধকারে লুকিয়ে তাদের উপর হামলা করবে ইন্দিরা। এর বেলায় সেই জায়গায় এসে তারা দেখে জায়গায় পুরোপুরি ভাবে কাটা তার আর লোহার জাল দিয়ে ঘেরা। এখানে বলে দেই, এটা ছিল সেই জায়গা যে জায়গায় গাছ কেটে বাঁধ নির্মাণ করা হচ্ছিল আর কোনো উপায় না পেয়ে আর ইলেকট্রিকে পড়বে। ইলেকট্রিকের তারে ঝুলে তারা এই জায়গায় ঢোকার চেষ্টা করবে। ইলেকট্রিকের শর্ট খেয়ে বন্দীদের একজন সেখানেই মারা যায় এবং ওই লোকটার আর্তনা শুনে ওই নারী পাচারকারীরা বাইরে বেরিয়ে আসে আর তারা বুঝে যায় আদিবাসীর দলের মেয়েকে যেহেতু তারা বন্দী করে রেখেছে, সুতরাং আদিবাসীরা এখানে এসে পৌঁছে তাদের উদ্ধার করার জন্য তারা নরখাদক আদিবাসীদের দলে ওকে বন্দির পেছনে লেলিয়ে দেয় এবং জঙ্গলে ঢুকে বন্দীদের দলে অনেককে গুলি করে মেরে ফেলে। বন্দিও তাদের গুলিতে আহত হয়। এটা দেখে আমি রেগে গিয়ে নরখাদক আদিবাসীদের প্রধানকে তীর ছুঁড়ে মারে এবং কোনো মতে তাদের দলে অবশিষ্ট লোকেদেরকে নিজে সেখান থেকে পালিয়ে যায়। বন্দিরা মারা যাওয়ার এবং আমি ঠিক করে এবং প্রতিশোধ নেবই। কিন্তু সব থেকে বড় বাধা হলো এই যে নরখাদক আদিবাসীদের কাছে কিন্তু এখনো অস্ত্র আছে, কিন্তু টমির কাছে শুধুমাত্র তীর ধনুক সম্বল। টমির মনে পড়ে তার বাবার বিলের হাতে বন্দুক দেখেছিল, সুতরাং হয়তো তার বাবা বিল তাদেরকে সাহায্য করতে পারে। এবার প্রশ্ন হলো, বিল শহরে থাকে, তারা শহরে কি করে যাবে? তবে বেশ কিছু না ভেবে টমি এবং তাদের দলে একজন জঙ্গলের বাইরে পুরো রাস্তা ধরে বিশাল জলাশয়ে এসে পৌঁছায়। জলাশয় ওই বাড়ির সহ আর তার বুদ্ধি করে একজন নৌকা চুরি করে কোনো মতে ওই বাড়ি গিয়ে পৌঁছালেও মদখোর মাতালদের বস্তিতে গিয়ে উপস্থিত হয়। সেখানে কিছু লোক তাদেরকে পেছনে পড়ে যায়। তখন কলস নামে ওই লোকটা এবং তাদের সঙ্গী সাথীরা মিলে তাদেরকে বাঁচিয়ে নিজেদের ঘরে ঢুকিয়ে নেয়। জানা যায় এক সময় কলসরাও আদিবাসীদের দলে সদস্য ছিল। তারা বাদুড়ের মতন অন্ধকার দেখতে পেত, এটাই ছিল তাদের বিশেষত্ব, কারণ তারা রাতের বেলায় আঁধারে শিকারি করত। এরপর আস্তে আস্তে যখন জঙ্গল কেটে বস্তি গড়ে ওঠে, নানা ইমারত গড়ে উঠতে শুরু করে, তখন কালো শাল জঙ্গল থেকে বেরিয়ে এখানে এসে বসবাস করা শুরু করে। টমির মুখে সবকিছু শোনার পর কালোরা তাদেরকে সাহায্য করতে রাজি হয়। অনেক চেষ্টার পর টমি শেষ পর্যন্ত বিলের ঠিকানা খুঁজে পেল। একদিন তবে সে তো এক বিশাল বিল্ডিং, আর টমির ওই শাক পোশাক দেখে এখানকার লোকেরা হয়তো বিরোধী পৌঁছানোর আগেই তাকে তাড়িয়ে দেবে। এটা ভেবে টমি গাছের পাতায় ছিঁড়ে সেটা গায়ে বেঁধে বিল্ডিং এর পিলার দিয়ে উপরে ওঠে এবং অনেক কষ্টে বিলের ফ্ল্যাটে অবধি পৌঁছায়। ব্যালকনিতে গিয়ে আওয়াজ হলো না। আওয়াজ শুনতে পায় বিল আর জিন বাইরের দিকে বেরিয়ে আসে আর টমকে দেখতে পায়, যিনি এক দেখাতে নিজের হারিয়ে যাওয়া ছেলেকে চিনতে পারে। কিন্তু ওই কঠোর বাস্তবতা তাকেও
মেনে নিতে হয় যে টমি এক জঙ্গলে আদিবাসীদের একজন আর তাদের লোকেরা ঘোর বিপদে আছে। তাই তাকে সাহায্য করার জন্য সবকিছু শোনার পর বিল কালসের সঙ্গে দেখা করে তোমাদেরকে সাহায্য করার জন্য এবং তাদের সাথে সেই নারী পাচারকারীদের ডেরায় আসে। কলোরা কিন্তু বন্ধু চালাতে জানে, তাই বুদ্ধি করে বিল খদ্দের সেজে সেই নারী পাচারকারীদের ডেরায় যায় এবং স্বাভাবিকভাবে তাকে দেখে এই আদিবাসী মেয়েগুলো কিন্তু চিনতে পারে, কারণ বিল তো তাদের ওখানেই ছিল। কিছুদিন বিল তাদের মধ্যে মেয়েকে বলে বাকিদের জানিয়ে দিও তোমাদের সবাইকে আমরা বাঁচাতে এসেছি। তার কদল এবং সমীরা বাইরের শিকল কেটে পাহারা থাকায় লোকেদের মেরে ভেতরে ঢুকে যায়। একের পর এক সবাইকে মারতে থাকে। ওদের আর্তনাদ শোনা মাত্রই বিল লোকগুলোদের মধ্যে একজনকে মেরে তার বন্দুক নিয়ে এবং বাকি মেয়েদের সেখান থেকে বের করে দেয়। এরপরেই নরখাদকের আদিবাসীদের দল তাদের উপর হামলা করে ফেলে। কলসের দল এবং তোমরা সবাই জোট বেঁধে তাদের অনেকেই তা সেখানে মেরে ফেলে এবং তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তার সময় জমি বিলকে বলে, বাবা আপনি আমাদের জন্য করলে তার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আমরা আপনার কথা আমাদের ছেলে মেয়েদের বলবো যাতে আপনি আমাদের মধ্যে কাল বেঁচে থাকেন। বিলটিকে বলে, ওই যে বাড়িটা তৈরি হচ্ছে, বাইরেটা তৈরি করেছিলাম, এবারটা যদি তৈরি হয়ে যায় এরপর কিন্তু আমরাও গাছ কাটতে আরো এখানে মানুষ আসতে শুরু করবে আর তোমাদের জঙ্গল কেটে করবে বিভিন্ন কলকারখানা। তাই এখানে যেভাবেই হোক ভাঙতে হবে। আদিবাসীদের দেখা যায় তারা তাদের সাধ্য মতন প্রার্থনা করেছিল এবং কিছুদিন পর আমাজন জঙ্গলে ওই জায়গায় মুষলধারা বৃষ্টি নামতে শুরু করে। ক্রমাগত একইভাবে বৃষ্টি হওয়ার ফলে চারিদিকে নদী নালার জল ফুলে উঠতে শুরু করে। এদিকে বন্যার পরিস্থিতি দেখা যায়। দুদিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ার ফলে জঙ্গলের নদীগুলো ভরে যায়। নদীতে ভয়ঙ্কর বান আসে, টবের গাছের উপর উঠে পড়ে এবং নদীতে প্রবল জলস্রোত দেখে বুঝতে পারে বন্যা আসবে। কিন্তু অবাক ব্যাপার, দুঃখ না পেয়ে আনন্দ উল্লাস করতে থাকে, কারণ তারা জানে আমাজন জঙ্গলের ভেতরে এই নদীর বন্যা কতটা ভয়ঙ্কর হবে এবং কি বিশাল তা শক্তি হবে। এতটাই শক্তি হবে যেটা কিনা বাড়িকে ধ্বংস করে দিতে পারে। এবং দেখা যায় প্রবল জলের সাথে সেই নতুন নির্মল করা বাড়িটা ভেঙে চুরমার হয়ে যায়। এদিকে বিলকে দেখা যায় তার দু চোখ দিয়ে জল বেরিয়ে পড়েছে, কারণ ওই একটাই কাউকে না পাওয়ায় বেদনা যতটা হয় কাউকে পেয়েও হারানোর পর এই বেদনাটা অনেক বেশি হয়। সে তার ছেলেকে এত বছর পর ফিরে তো পেয়েছিল, কিন্তু সেই ছেলে সভ্য সমাজের নয়, জঙ্গলে ঠিক আছে। মুভির শেষে দেখা যায় আদিবাসীদের এখন নতুন লিডার হয়েছে, এটা আর কেউ নয়। টমির মুভিটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওর শেষে সবার প্রতি অনুরোধ করতে চাই না, সাবস্ক্রাইব করতে বলছি না, যদিও এটা কাল্পনিক, কিন্তু বাস্তবতা সত্য এই যে প্রতি বছর আমরা আমাদের সুবিধার জন্য লক্ষ লক্ষ গাছ কেটে ফেলি এবং প্রতিনিয়ত পৃথিবীর থেকে গাছপালা কমে যাওয়ার কারণে পৃথিবীর উষ্ণতাপ বাড়ছে। আজকে দেখো গ্রীষ্মকাল এতটা উষ্ণতম হয়ে গেছে যে এর বাইরে চলে গেছে। সুতরাং সবার কাছে অনুরোধ, যে যেখানেই থাকুন না কেন বাড়ির পাশে অন্তত করে গাছ লাগাও। গাছ প্রাণ, প্রাকৃতি আমাদের খাওয়ার জন্য ফল দিচ্ছে, নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দিচ্ছে, কিন্তু এই প্রাকৃতিক যদি একবার সবকিছু কেড়ে নিতে শুরু করে সেটা মানব সভ্যতার শেষ দিন হবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও।